নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। খবর দিনভরে মিমি রয়েছে আপনার সঙ্গে। রাজ্যে ফের এসআইআর হিয়ারিং আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার মুর্শিদাবাদের জলঙ্গির আকসার শেখের মৃত্যু হয়েছে। এই আকসার শেখের পরিবারের 6 জনকেই হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছিল। কথা বলবো, প্রণব রয়েছে সঙ্গে। প্রণব, কি কারণে মৃত্যু হয়েছে এই ব্যক্তির, কি বলছে, কি অভিযোগ পরিবারের? দেখো, পরিবারের এসআইআর এর হিয়ারিং নোটিশ এর আগেও এসেছিল। সেই সময় কিন্তু সমস্ত রকম কাগজপত্র জমা দিয়েছিল। তারপরেও কিন্তু আবারও কিন্তু ওই হিয়ারিং এর নোটিশ আসে এবং আগামী 27 তারিখ তার শুনানির দিন ছিল। এবং তারপর থেকে সে আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ তার 4 ছেলে, সে যে 4 ছেলের মধ্যে 3 ছেলেই বাইরে থাকে, তার মধ্যে 2 ছেলে আবার আরবে কাজ করে। তার ফলে তাদের পক্ষে আসা সম্ভব নেই। এই নিয়ে কিন্তু আতঙ্কিত হয়েছিলেন এই আকসার শেখ। এবং সে বিভিন্ন যে অফিসে সমস্ত জায়গায় ঘোরাফেরা করছিল, কি করে এই রেহাই অব্যাহতি পান এবং ঠিক মতন থাকে। এবং ছেলেদের কাগজপত্র ঠিক মতন নেই বলে কিন্তু তার পরিবার থেকে জানিয়েছে। এবং সেই দুশ্চিন্তার কারণেই আজকে সকালবেলায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে প্রথমে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে, তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসার পথেই কিন্তু এই আকসার শেখ মারা যান। এবং পরিবারের অভিযোগ এই কারণেই কিন্তু মৃত্যু হয়েছে, কারণ এই হিয়ারিং এ বারে বারে তাকে নোটিশ দেওয়ার কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে। এবং গোটা গ্রামেই বেশিরভাগ মানুষই কিন্তু এই হিয়ারিং এর নোটিশ পেয়েছেন এবং তার ফলে কিন্তু সকলেই আতঙ্কিত রয়েছেন বলে কিন্তু গ্রামবাসীরা জানিয়েছে। ধন্যবাদ প্রণব। এবার ছড়া ছিল ভাই, আমার ছেলে হচ্ছে 4টি। এবার সব ছেলের কাগজ উল্টো পাল্টা হয়ে গেছে। হ্যাঁ, হয়তো ভাই আমার খুব টেনশন করে। আজ টেনশন করতে করতে ভাই চলে গেছি হসপিটালে, নিয়ে যাচ্ছে হসপিটাল থেকে বহরমপুর এই দমকল নিয়ে যাচ্ছে, নিয়ে চলে গেছে, ভাই চলে গেছে। রাত দিন 24 ঘন্টা ভাই আমার চিন্তাতেই থাকতো। আর আমাদের সব ভাই চিন্তা করে মেজো ভাই ঘরে থাকতো। আমরা 5টা ভাই মধ্যে যেটা আগে যেতে হবে, মেজো ভাইকে আমাদেরকে আগে যেতে হতো। আমাদের মাথায় হচ্ছে আমাদের মেজো ভাই। এই সাথে তো ওনার কাগজপত্র সব গন্ডগোল ছিল, ছেলে মিলে হ্যাঁ নোটিশ পাওয়ার পর থেকে এইসব ঘটনা। এসআইআর শুনানি আতঙ্কে একের পর এক মৃত্যুর অভিযোগ। কোথাও ঝুলন্ত দেহ উদ্ধার, কোথাও অসুস্থ হয়ে মৃত্যু। ফিজুর খান নদিয়ার করিমপুরের বাসিন্দা। রবিবার রাতে বাড়িতেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, স্ত্রীকে শুনানিতে ডাকায় আতঙ্কে ভুগছিলেন ফিজুর। স্ত্রীর আধার ও ভোটার কার্ডে বয়সে মিল নেই। স্ত্রীর আধার কার্ড তৈরির সময় তিনি ফর্ম ফিল করেন, তাই নিজেকে দোষারোপ করে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। ফিজুরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। ওই টেনশন করেছে মাথায়, কি হবে। কে প্রথম দেখলো? আমি প্রথমে দেখেছি দরজা দিয়ে ঘরে ওই ফ্যানের সাথে দিছে গো। আমি সরকারের কাছে বিচার চাই। আমার সরকারে এমন সর্বনাশ করলো গো। এরম যদি না আসতো গো, আমার নামে এসছিল গো। কাকিমার হিয়ারিং এর নোটিশ এসেছিল, 16 তারিখে হিয়ারিং ছিল। ওই নোটিশ আসার পরে প্রচণ্ড অবসাদে ভুগছিলেন। কাকিমার কি হয় হ্যাঁ, শুধুমাত্র এসআইআর এর জন্য এই ঘটনাটা ঘটেছে। এসআইআর এর জন্য দায়ী। পুরুলিয়ার মানবাজারেও এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। পরিবারের দাবি, মঙ্গলবার শুনানিতে ডাকা হয় দেবরাজ ওরাওকে। সোমবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দুশ্চিন্তায় আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। আমরা কিচ্ছু জানি না, এটা অমন করবে সেটাও বলে নাই। মানে এটা নিয়ে চিন্তা করছিল, ওই বলছে আমার কি হবে, আমাকে এই করবে বলি কিচ্ছু নাই করবে, তোমার একাই আছে নাই আরো কত জনে। আপনি কি মনে করছেন এই এসআইআর জন্য কি এই ঘটনা ঘটেছে? এইটা ঘটাইছে। নদিয়ার নাকাশিপাড়া, এখানে শুনানি আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। 60 বছরের সামির আলী শেখের 5 সন্তান। সন্তানদের শুনানিতে তলব করায় দুশ্চিন্তায় ভুগছিলেন বাবা। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সামির আলীর। এসআইআর নোটিশ এসেছিল, আমরা 5 ভাই বোনই। উনি চিন্তিত ছিল, ওকে জিজ্ঞাসা করেছিল কি হবে কি না এই করে। উনি মানে 2-3 দিন ধরে খাওয়া দাওয়া তো কিছুই করলো না। তা এ থেকে উনি খুবই টেনশন করতো। তা গতকালকে রাতে উনি হার্ট অ্যাটাক করে চিন্তিতভাবে ছিলেন, দিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয় ছোয়েদের।
আমার আব্বার সঙ্গে ইয়ের কারণে আজকে নোটিশ পাঠিয়েছে বলে আজকে আমাদের যে আমার বাবার এই টেনশনে আমার বাবা আজকে ইন্তেকাল করেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গাতেও শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মারা গিয়েছেন খড়ু গ্রামের বাসিন্দা 63 বছরের মনসুর মণ্ডল। পরিবারের দাবি, শুনানির নোটিশ পেয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন, তার জেরে মৃত্যু। আমাদের ম্যাক্সিমাম সবারই নামে ডাক করিয়েছে। এবার এটা নিয়ে একটা আমরা নিজেরা আতঙ্কের মধ্যে আছি। বাবা 2002 নাম ছিল, তা সত্ত্বেও ফের ডাক করিয়েছে। ওইসব হচ্ছে হ্যান ত্যান, এটা নিয়ে একটা হচ্ছে হ্যাঁ, এসব এসআরআই নিয়ে একটু টেনশন করতো। নদিয়া থেকে সমীর রুদ্র, উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। এসআইআর হিয়ারিং আতঙ্কে যেমন মৃত্যুর অভিযোগ উঠছে একের পর এক, সেরকমই আবার শুনানিতে হাজিরা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন এরকম অভিযোগ সামনে আসছে। যেমন মিনাখায় বিডিও অফিসে হিয়ারিং এ গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। কি হয়েছিল মিনাখায় জানবো, সঙ্গে রয়েছে জিয়াউল। জিয়াউল, কেন অসুস্থ হয়ে পড়লেন সালেহা বিবি, তারপর কি হলো? দেখো, তার 2002 তার নাম রয়েছে, একাধিকবার ভোট দিয়েছে, সমস্ত ডকুমেন্টস দিয়েছে, ফলে নতুন করে তার হিয়ারিং এ ডাকেছে এবং আজকের এই সালেহা বিবিকে যখন হিয়ারিং এ আসে তখন তিনি অসুস্থ হয়ে পড়ে এবং তারপরে তাকে ভ্যানে বসিয়ে সেখান থেকে হিয়ারিং করা হয়। কিন্তু পরিবারের যেটা অভিযোগ, সব নাম থাকার পরেও এই হেনস্থা করা হচ্ছে। তিনি অসুস্থ, এই হেনস্থা করার জন্য তিনি চাপে পড়ে গিয়ে অসুস্থতার কারণ 3 থেকে 4 দিন আগে তার হিয়ারিং এর নোটিশ দেয়। তারপর থেকে তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন, কিন্তু সেই অবস্থায় তিনি হিয়ারিং এসেছিলেন এবং হিয়ারিং এর লাইনে এসেই তিনি কিন্তু একেবারে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে তড়িঘড়ি একটি ভ্যানের উপর বসে সেখানে হিয়ারিং করা হয়। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু যেভাবে পরিবার যেটা অভিযোগ করছে, সমস্ত ডকুমেন্টস তার রয়েছে এবং 2002 ভোট দিয়েছেন, 2002 নাম রয়েছে, তারপরেও তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। ফলে ইতিমধ্যে প্রশাসনের গাফিলতির কথা তিনি বলছেন। নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে মানুষকে হেনস্থা করছে এমনটা অভিযোগ এবং তার অর্থাৎ বাড়ির থেকে যারা এসেছিলেন তারাও কিন্তু কান্নাকাটিতে জড়িয়ে পড়ে। তার কারণ যেভাবে এই সালেহার বিবি অসুস্থ বোধ করে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ফলে বড় কিছু ঘটলে দায় কে নেবে, এটাও কিন্তু প্রশ্ন। ইতিমধ্যেই কিন্তু হিয়ারিং হচ্ছে ভ্যানে বসে, ফলে অসুস্থ অবস্থায় শুনানি কেন্দ্রে এসে কিন্তু আরো অসুস্থ হয়ে পড়ে, এমনটাও পরিবার পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ জিয়াউল। এই টেনশনে সবকিছু মানে এসআইআর এর টেনশনে অসুস্থ হয়ে পড়েছে। কি চাইছেন এখন? কি হয়েছে ওনার, কি হয়েছে কি কিছু বোঝা যাচ্ছে না। এমনি কাগজ যাওয়ার পর থেকেই এরকম টেনশন চলছে। কাগজ আসার পর থেকে টেনশনে অসুস্থ হয়ে পড়েছে। কি চাইবো আমরা? আমাদের চাবার কি আছে? সরকার তো দেখতে পাচ্ছে কিভাবে কি করছে। কর্তৃপক্ষকে জানাননি? এখানে যে সমস্ত দায়িত্বদিন রয়েছে বলে তারা কি বলেছে? বলে একটুখানি ওয়েট করো। আর এই হিয়ারিং নিয়ে বিক্ষোভে বাসন্তীতে একেবারে তুলকালাম কাণ্ড। শুনানি কেন্দ্র, কর্মতীর্থে টেবিল চেয়ার ভাঙচুর। দেখুন সেই উত্তেজনার সময়ের ছবি। শুরু হয়ে যায় মারপিট। শুধু চেয়ার টেবিল ভাঙচুরই নয়, মারপিট শুরু হয়ে যায়, হাতাহাতি শুরু হয়ে যায়। বাসন্তীর বিডিও অফিস সংলগ্ন শুনানি কেন্দ্রে কিভাবে উত্তেজনা ছড়িয়েছিল সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। কথা বলবো, অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, এইরকম পরিস্থিতি হলো কেন? দেখো, যেটা আমরা এখানে স্থানীয় সূত্রে জানতে পারছি বা প্রশাসনের পক্ষ থেকে জানতে পারছি, যেসব মানুষজন আগে হিয়ারিং এ এসেছিলেন দীর্ঘক্ষণ, তারা কিন্তু এই হিয়ারিং এর হচ্ছে যে বাসন্তীর কর্মতীর্থ রয়েছে, সেই কর্মতীর্থ কিন্তু অপেক্ষা করছিল, তবে তারা না আসায় এই ঘটনায় কিন্তু তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং সেই ঘটনায় কিন্তু এই যে কর্মতীর্থের মধ্যে যে হিয়ারিং করার জন্য যে টেবিল চেয়ার ছিল, সেই টেবিল চেয়ার এমনকি হিয়ারিং এর যে কাগজপত্রগুলো ছিল সেগুলো হচ্ছে তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ফেলে এবং ভাঙচুর করে। এই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা দেখা যায় এবং এই ঘটনার খবর পায় বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ সহ বিভিন্ন ব্লক আধিকারিকরা। তারা কিন্তু সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাজ্য সড়কও তো অবরোধ করা হয়েছিল, অবরোধ উঠে গেছে। এই ঘটনায় কিন্তু তারা কিন্তু রাস্তায় কিন্তু
টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ অবরোধ করে, যার ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয়। যেসব পর্যটকরা কিন্তু আসেন তারাও কিন্তু এই যানজটে আটকে পড়ে। তবে পুলিশ প্রশাসন এবং স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে তৃণমূলের স্থানীয় কর্মদক্ষরা তারা কিন্তু সেই অবরোধ তোলার চেষ্টা করে। তবে প্রায় ঘন্টাখানেক অবরোধ থাকার পরে তাদের আশ্বাসে এই অবরোধ উঠে যায়, যান চলাচল স্বাভাবিক হয়। তবে এই ঘটনা কিন্তু যে গন্ডগোল বা মারধরের মারামারি হয়, সেই ঘটনায় দুজন হিয়ারিং এ আসা ব্যক্তি যুবক তারা কিন্তু আহত হয়। একজনকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, অন্যজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় কিন্তু এখন পরিস্থিতি যতটাই এতটা স্বাভাবিক, এবং এখানকার যে পঞ্চায়েত সমিতি পূর্তের কর্মদক্ষ তিনি মাইক নিয়ে কিন্তু নেমে পড়েন এবং সেসব মানুষদের বোঝানোর চেষ্টা করেন, এবং সেখানে কিন্তু তারা আবারও নতুন করে হিয়ারিং এর কাজ শুরু করেছে এবং মানুষ কিন্তু আবারও নতুন করে সেই লাইন দিয়েছেন এবং তারা কিন্তু হিয়ারিং এর কাজ চলছে। এবং সেই হিয়ারিং এ প্রচুর মানুষজন তারা এই হিয়ারিং এ এসছেন এবং তারা কিন্তু এখন হিয়ারিং এ কাগজপত্র জমা দিচ্ছে এবং এখন সুষ্ঠুভাবে চলছে হিয়ারিং এর কাজ। অনেক ধন্যবাদ অনুপ। ভাঙচুর করেছে তারা জনসাধারণ, তাদের কাছে যারা কাগজপত্র জমা দিচ্ছে তারা পরিষ্কার বলছে যে আমরা যে কাগজটা জমা দিচ্ছি তার জন্য আমাদের একটা রিসিপ্ট কপি দাও, সেটা তার কোনো সদুত্তর দিচ্ছে না। আমি যে রিসিপ্ট কপিটা দিচ্ছি কালকের আমার এই রিসিপ্ট কপিটা এখানে থাকবে কি, আমি বলে দেবে যে তুমি হিয়ারিং এ আসুনি, তার কাছে আমাদের কি প্রমাণ থাকবে, কি তথ্য থাকবে। রিসিপ্ট কপি না দেওয়ার কারণে ভাঙচুর। কি হয়েছে এখানে? অফিসাররা বিল দিচ্ছে না, হিয়ারিং এখন বন্ধ হয়েছে কিন্তু বলছে হবে। আচ্ছা, এই যে চেয়ার টেবিল গুলো কেন ভাঙচুর করলো? এটা আমি জানি না, বাইরে ছিল। আর বাসন্তীতে এই অশান্তিতে রিপোর্ট তলব সিইওর, নোডাল অফিসারের সঙ্গে কথা রাজ্যের সিইওর। বাসন্তীতে কেন অশান্তি, কেন ভাঙচুর, রাজ্য পুলিশের নোডাল অফিসারের রিপোর্ট তলব করেছে সিইও, রাজ্যের সিইও। সঙ্গে রয়েছে সোমরাজ, আরো বিশদে জানাবে। সোমরাজ, কি জানতে চাওয়া হয়েছে? দেখো, ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমারের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, কমিশন সূত্রে খবর। এবং গোটা বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের নোডাল অফিসারকে বার্তা দেওয়া হয়েছে যে আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, তাই রাজ্য পুলিশকেই গোটা বিষয়টি দেখতে হবে। ইতিমধ্যে রাজ্য পুলিশের নোডাল অফিসারকে সেই বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিয়েছেন। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকেও রিপোর্ট চেয়েছেন। এবং শুধু তাই নয়, কেন ভাঙচুর হয়েছে, কি কারণে ভাঙচুর হলো, বা এই ভাঙচুরের কারণে কেউ আহত হয়েছে নাকি, শুনানি প্রক্রিয়া কেন বন্ধ রয়েছে, সেই বিষয়টি সম্পর্কে জানতেই রাজ্য পুলিশের নোডাল অফিসারের থেকে রিপোর্ট চেয়েছেন। পাশাপাশি নোডাল অফিসারকে এই বার্তাও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল দিয়েছেন যে শুনানি কেন্দ্রের বাইরে এবং ভেতরে নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশের, তাই রাজ্য পুলিশকেই আইন শৃঙ্খলা সম্পর্কে দায়িত্ব নিতে হবে। এই বার্তাও সিইও দিয়েছেন রাজ্য পুলিশের নোডাল অফিসারকে বলেই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সুষ্ঠুভাবেই শুনানির কাজ শুরু হয়েছে। মগরায় বিজেপির বিক্ষোভে উত্তেজনা, পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। গতকালই ছিল ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন, আর সেই দিন ফর্ম 7 জমা দিতে গেলে বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ। এরই প্রতিবাদে আজ থানা ঘেরাও বিজেপির। কথা বলবো, সোমনাথ রয়েছে সঙ্গে। সোমনাথ, কি পরিস্থিতি এখন? দেখো, এখন পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক। মগরাগঞ্জের বাজার থেকে বিজেপি যারা কর্মীরা রয়েছিল, কর্মীরা তারা মগরা থানার থেকে এগিয়ে যায় এবং মগরা থানার সামনে ব্যারিকেড করে রেখেছিল মগরা থানার পুলিশ। বেশ কিছুক্ষণ তাদের পুলিশের সাথে ধস্তাধস্তি হয় মগরা থানার ভেতরে ঢোকার জন্য, কিন্তু বেশ কিছুক্ষণ পুলিশের সাথে ধস্তাধস্তি হওয়ার পর দল বিজেপি প্রতিনিধি দলকে ভেতরে ঢুকতে দেয়। এবং গতকাল যে চুচুড়ামগরা ব্লকে বিডিও অফিসে যে বিজেপি কর্মীরা যারা অভিযোগ করছে তাদেরকে মারধর করা হয়েছে, এবং চুচুড়া যে এসডি অফিস ছিল সেখানেও বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। যে ফর্ম 7, সেই ফর্ম 7 যেটা অবৈধ ভোটার যারা, তারা বিজেপি কর্মীরা তারা বলছে যে অবৈধ ভোটার, সেখানে সেই ফর্ম 7 যারা জমা করতে লাস্ট দিন ছিল, সেই জমা দেওয়ার সময় তাদেরকে মারধর করা হয়। সেই কারণে তারা আজকে এই থানায় বিক্ষোভ করে। থানায় মগরা থানায় বেশ প্রায় 1 ঘন্টা বিক্ষোভ চলে। তারপর যখন প্রতিনিধি দল, 5 জন প্রতিনিধি দল তারা বেরিয়ে আসে এবং পুলিশের আশ্বাসে তাই সেই বিক্ষোভ ওঠে। ধন্যবাদ। মগরার বুকেতে যে ঘটনা ঘটেছে, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী কার্যকর্তার গায়ে হাত এবং সে জেলার জেনারেল সেক্রেটারি, আমরা পুলিশ প্রশাসনকেও পরিষ্কারভাবে জানিয়ে এসেছি যে যদি আপনারা সঠিক ব্যবস্থা এর বিরুদ্ধে না নেন, ইলেকশন কমিশনকে তো বটেই, আগামী দিনে যত দূর পর্যন্ত যাওয়ার আমরা এই মগরা থেকে তত দূর পর্যন্ত যাব ভারতীয় জনতা পার্টির তরফ থেকে।
এসআইআর এর শুনানি চলছে, হয়রানিও চলছে। কেউ স্যালাইনের বোতল হাতে শুনানিতে আসছেন, কেউ আবার হুইল চেয়ারে। নানুরে বিয়ে করতে যাওয়ার আগে শুনানিতে হাজিরা বরের। নদিয়ার চাপড়ার বাসিন্দা নাজু বিবি শেখ রবিবার পেটে যন্ত্রণার জন্য ভর্তি হন হাসপাতালে। অসুস্থ শরীরেই পরদিন শুনানি কেন্দ্রে স্যালাইনের বোতল হাতে নিয়ে। হাসপাতালে ভর্তি আছে, দেবও না, আমাকে যেতে হয়েছে ওখানে। আমি এখান থেকে গিয়েছিলাম, কাগজ জমা দিয়ে এসেছি। এখন কি করা যাবে, ছাড় তো নেই, এখন যেতেই হয়েছে। এখন ইনি আমিতা বেগম, বয়স ৮০, বিশেষভাবে সক্ষম, কথা বলতে পারেন না, শুনতে পান না, আবার চলাফেরা করতেও সমস্যা। জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা। সোমবার শুনানিতে গেলেন হুইল চেয়ারে। অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো অ্যাক্সিডেন্টের পর থেকে চলাফেরা করতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, শুনতে পারে না। তবু এইসব মানুষকে নিয়ে এখানে আসতে হবে। তা আমাদেরও অসুবিধা হচ্ছে, ওনারও অসুবিধা হচ্ছে। শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বাসিন্দা অ্যালেক্স খাঁখা, বিশেষভাবে সক্ষম, ঠিকমতো দাঁড়াতে পারেন না, কথাও বলতে পারেন না। তাঁকেও যেতে হয়েছে এসআইআর শুনানিতে হুইল চেয়ারে করে। ইনি অভিমন্যু বাদ্যকর, ঠিকমতো হাঁটতে পারেন না, সব সময়ের সঙ্গী হুইল চেয়ার, তাতে করেই শুনানিতে। রয়েছে যারা হাঁটতে পারে না বা বয়স্ক, তাদেরকে বাড়িতে গিয়ে এই হিয়ারিংটা শেষ করা হয়। কি আপনার বাড়িতে কোনো লোক গিয়েছিল? না, যায়নি। কি ভুল আছে? নামে ভুল ছিল। উত্তর ২৪ পরগনার পানিহাটির কাছে ঘোলা, এখানকার বাসিন্দা সবিতা কোটাল, বিশেষভাবে সক্ষম, তাকেও যেতে হয়েছে শুনানি কেন্দ্রে। উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা। সোমবার এখানকার বিডিও অফিসে ভিড়ে ভিড়, লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। সোমবার বিয়ে আর সোমবারই শুনানি, তাই বিয়ে করতে যাওয়ার আগে গাড়ি নিয়ে শুনানি কেন্দ্রে বর। এ ছবি বীরভূমের নানুরের। নিউজ 18 বাংলা। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মাকে হিয়ারিং নোটিশ। ৯০ বছরের বৃদ্ধা, তাকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে। ২৮শে জানুয়ারি বৃদ্ধাকে হিয়ারিংয়ে ডাক। কথা বলবো, ইন্দ্রজিৎ রয়েছে সঙ্গে। ইন্দ্রজিৎ, ৮৫ বছরের উপরে হলে তো তাকে বাড়িতে গিয়ে এসআইআর করার কথা, ৯০ বছরের বৃদ্ধা, তাকে শুনানিতে ডাকা হলো। একদমই তাই। দেখো, কালকে কাজল শেখকে কিন্তু হিয়ারিং এ নোটিশ পাঠানো হয়েছিল। আজকে দেখা যাচ্ছে বেলা ঠিক ১২টার সময়তে কিন্তু কাজল শেখের মা, তার সাবেকা বিবি, তার বাড়িতে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। মূলত যেটা লেখা হয়েছে, কি লেখা হয়েছে না, তার নামের একটি বিভ্রান্তি রয়েছে। আগের যে হিয়ারিং, অর্থাৎ ২০০২ সালে যে হিয়ারিং হয়েছে, তার নামের একটি বিভ্রান্তি রয়েছে, সেই জন্য তাকে ডাকা হয়েছে। যদিও তাকে যেতে হবে না বা এই ধরনের কিন্তু কোনো শব্দ লেখা নেই। সেখানে লেখা হয়েছে ২৪ তারিখ, ২৪শে জানুয়ারি বেলা ১২টা থেকে ২:৩০-এর মধ্যে নানুর যে ব্লক অফিস, যেখানে হিয়ারিং হচ্ছে, সেখানে গিয়ে হিয়ারিং দিতে হবে। আর এখানে কাজল শেখ প্রশ্ন তুলেছে যে একজন ৯০ বছরের বৃদ্ধাকে কিভাবে হিয়ারিং এর নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপি এই নোংরামি করছে, এমনটাই কিন্তু কাজল শেখও জানাচ্ছে। মিমি, ধন্যবাদ ইন্দ্রজিৎ। এর জন্য একটাই কথা বলবো, ছি বিজেপি, ছি, ধিক্কার জানাই। আমার মায়ের বর্তমান বয়স প্রায় ৯০ ছুঁই। ২০০০ সাল থেকে আমার মা পেনশন পায়। কেন্দ্র সরকার আমার মাকে পেনশন দিচ্ছে, আবার সেই কেন্দ্রীয় সরকার আমার মাকে লাইনে দাঁড় করাচ্ছে। এর থেকে দুঃখজনক, অপমানজনক, কেন্দ্রে যে সরকার বসে আছে, যারা নির্বাচন কমিশনকে পরিচালনা করছে, মোহাম্মদ বিন তুগলকের মতো তাদের চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা বহিঃপ্রকাশ মাত্র। এটা জীবিত ভোটার কিন্তু খসড়ায় মৃত। নিজেদের জীবিত প্রমাণে ফর্ম 6 জমা দিয়েছেন। জীবিত হয়েও খসড়ায় নামের পাশে লেখা মৃত। হয়রানির অভিযোগ। হাড়োয়ার 2 আদিবাসীর এসআইআর ফর্ম ফিলআপের পরেও খসড়া তালিকায় মৃত দেখানো হয়েছে এবং ইচ্ছাকৃতভাবেই নাম বাদ দেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ।
বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছেন এরা। জীবিত ভোটার অথচ খসড়ায় তাদের মৃত দেখানো হয়েছে। কথা বলবো, অনুপম রয়েছে সঙ্গে। অনুপম, ফর্ম 6 যখন মৃত দেখানো হলো খসড়া তালিকায়, তারপরে ফর্ম 6 ফিল আপ করলে তার নাম উঠে যাওয়ার কথা, এক্ষেত্রে কি হলো? হ্যাঁ দেখো, এই যে আর যে ঘটনাটা ঘটেছে সেখানে এই যে এরা এসআইআর ফর্ম ফিল আপ করার পরে তাদের যে বাদের তালিকা, সেই বাদের তালিকায় এদের দুজনের নাম আসে এবং পাশে লেখা থাকে এরা মৃত। এরপরে কিন্তু এরা দুজন স্থানীয় যে পঞ্চায়েত এবং স্থানীয় প্রধান এবং বিডিও অফিসে যে যোগাযোগ করে এবং বিডিও অফিসের তরফ থেকে বলা হয় 6 নম্বর ফর্ম ফিল আপ করার কথা এবং সেই মতো 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। কিন্তু এখনো কিন্তু তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়নি বা তাদেরকে যে তাদের নাম যে ভোটার লিস্টে উঠবে এমনও আশ্বাস কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে একদমই, এবং সেই কারণে আতঙ্কে রয়েছেন এরা। যখন এসআইআর কাগজ জমাপত্র দেওয়া হয় তখন আমি আমার নথিপত্র সবকিছু জমা দিয়েছিলাম। তার কিছুদিন পরে ডিএলএ জানায় যে আমার কাগজপত্র বাদ গেছে, তোমার যারা ডকুমেন্টস আছে এগুলো আমার কাছে নতুন করে আবার জমা দিতে হবে, আর বিডিও অফিসে লিখিতভাবে একটা কাগজ জমা দিতে হবে। বলেছে যে আমি পুরো ভোটার লিস্ট থেকে মৃত বলে ঘোষণা হয়ে গেছে। দেখতে তো পাচ্ছেন আমি যে জলজন্ত মানুষ দাঁড়িয়ে আছি, অথচ আমাকে জীবিত মৃত বলে ঘোষণা করে দিয়েছে। আমি চাইছি এর জন্য সুবিচার হয়। একটা দুজন ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু আপাতত সেই সব ব্যক্তি কিন্তু বেঁচে আছে। আমরা চাইছি যে এই যে বিজেপি সরকার এই যে এসআইআর নিয়ে এত চক্রান্ত, আমরা কিন্তু প্রতিবাদ করবো এর জন্য। ওনারা যে ফাঁদ পেতেছে সেই ফাঁদে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব বা কর্মীরা কেউ পড়বে না। ওই ফাঁদে ওরা যে ফাঁদ পেতেছে সেই ফাঁদে কিন্তু ওরাই পড়বে। আশা কর্মীদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে। কলকাতা পুরসভার সামনে আশা কর্মীদের বিক্ষোভ, সেই বিক্ষোভে উত্তেজনা। সরকারি কর্মীর স্বীকৃতির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন আশা কর্মীরা। মিছিল আটকে দেয় পুলিশ এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এখন, কি কি দাবিতে বিক্ষোভ এবং উত্তেজনা কি কারণে? দেখো, ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন তাদের যে মিছিল ছিল, তাদের সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। তাদের যে মূল দাবি যে তাদেরকে সরকারি কর্মীদের স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ তারা সাম্মানিক পান কিন্তু সরকারি কর্মীদের মতো মাইনে পান না। তাই তাদের সাম্মানিক বৃদ্ধি যেমন একদিকে, শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী যারা নয় তাদের, অর্থাৎ তাদের সঙ্গে যে হেল্পাররা থাকেন, আইসিডিএস সেন্টার যারা চালান, শিশুদের যারা দায়িত্ব নেন সেই অঙ্গনওয়াড়ি সেন্টার, তার পরিকাঠামো উন্নয়ন এবং যে তাদের শিশুদের জন্য যে বরাদ্দ খাবার এবং রান্নার জন্য যে উপকরণ, তার যে মূল্য সেটাও বৃদ্ধি হয়নি গত 5 বছর। সেই বৃদ্ধির দাবিতে, তাদের সাম্মানিক বৃদ্ধির দাবিতে এবং সব মিলিয়ে তাদের যে কয়েক দফা দাবি, সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া, স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পের সঙ্গে যুক্ত করা, এই ধরনের নানান দাবি নিয়ে এর আগেও তারা মিছিল করেছেন শহরের রাজপথে। আজও তারা আরো একবার এই মিছিল করেছেন এবং সেই মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মুহূর্তে এসে পৌঁছেছে নিউ মার্কেট থানার সামনে। তাদের মূল গন্তব্য ছিল রানী রাসমণি রোড, সেখানে বিক্ষোভ অবস্থার প্রতিবাদ কর্মসূচি ছিল এবং সেখান থেকে রাজভবনে ডেপুটেশন এবং মাননীয় মন্ত্রী যেখানে বসেন, অর্থাৎ বিকাশ ভবনের পাশে সেই মন্ত্রীর দপ্তরেও সেখানে তাদের সল্লেকে বিক্ষোভ অবস্থান এবং তাদের ডেপুটেশনের যে কর্মসূচি ছিল। তার আগে এই নিউ মার্কেট থানার সামনে কলকাতা পুরসভার পাশে এসএন ব্যানার্জি রোডের ওপর পুলিশ বিশাল ব্যারিকেড করে তাদের মিছিল আটকে দেয় এবং সেখানেই এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং তাদের যে হেল্পার্স ইউনিয়ন, তাদের যে দাবি, তারা এই মুহূর্তে সেই ব্যারিকেড ভেঙে তাদের প্রস্তাবিত যে কর্মসূচি সেখানে যাওয়ার জন্য তারা মিছিল
করছেন এবং তারা সেই প্রতিবাদ জানাচ্ছেন, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। যদিও পুলিশের দাবি যে তাদের এইখানেই তাদের মিছিল শেষ করতে হবে এবং সেখানে ব্যারিকেড করা হয়েছে এবং দ্বিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে। প্রথমেই পুলিশের মানব ব্যারিকেড যেমন, তারপর গার্ডরেল দিয়ে জোড়া ব্যারিকেড করা হয়েছে। এসএন ব্যানার্জি রোডের ওপর এই ব্যারিকেড এই মুহূর্তে এসএন ব্যানার্জি রোড পুরোপুরি কার্যত বন্ধ রয়েছে। অর্থাৎ শিয়ালদা থেকে যারা ধর্মতলার দিকে আসছেন বা শিয়ালদা থেকে ধর্মতলা হয়ে যারা হাওড়া বা বাবুঘাট যাবে তাদের যাওয়ার পথ পুরোপুরি স্তব্ধ, যান চলাচল পুরোপুরি স্তব্ধ রয়েছে এবং এই মুহূর্তে ধন্যবাদ। তোমার থেকে আপডেট নিতে থাকবো। অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে। কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ। সরকারি কর্মীর স্বীকৃতির দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়, উত্তেজনা ছড়ায়। লক্ষ্মীর ভান্ডার চেয়ে জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। ময়নায় বাগচা গ্রাম পঞ্চায়েতে বন্ধ লক্ষ্মীর ভান্ডার। 6 মাস ধরে টাকা বন্ধের অভিযোগ। 7,000-এর বেশি মানুষ টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের।